মোবাইল ফোনে যে ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে তার নাম হাবিবুর রহমান। পেশায় তিনি একজন ব্যবসায়ী, থাকেন চট্টগ্রাম শহরে। তিনি জানালেন তার সমস্যার কথা। তার ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে বড় অঙ্কের টাকা উধাও হয়ে গেছে। বিষয়টি অনুসন্ধান করতে গেলে আমাদের যেতে হবে সোজা চট্টগ্রাম। আমাদের যাত্রা বন্দরনগরী চট্টগ্রাম। দেখা হলো ভুক্তভোগী হাবিবুর রহমানের সঙ্গে। পুরো ঘটনা জানার চেষ্টা করব তার মুখ থেকে। কিন্তু নিরাপত্তার কারণে ক্যামেরায় চেহারা দেখাতে আপত্তি আছে তার। আমার একটা লাইফ আছে, আমার ছোট ভাইয়ের একটা লাইফ আছে। আপনারা 10 জনের উপর করতে চান, কিন্তু আপনি বুঝতেও পারবেন না প্রতিটা কোটি হয়ে যাবে। টাকা গেছে তাতে আপত্তি নেই, কিন্তু ঝুঁকির কথা মাথায় রেখে চক্রটির মুখোমুখি হতে চান না হাবিব ও তার ভাই। ব্র্যাক ব্যাংক, জুবিলি রোড শাখা। এই ব্যাংকের কয়েকটি শাখা থেকে এভাবেই 17 লাখ টাকা নিয়ে যায় চক্রটি। মূল ঘটনা জানতে আমরা সোজা চলে গেলাম ঢাকায় ব্র্যাক ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে। দেখা হলো কমিউনিকেশন এবং সার্ভিস কোয়ালিটির প্রধান জিসান কিংসুক হকের সঙ্গে। ব্যাংকের সিস্টেম কখনোই হ্যাক হয় না। যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কাস্টমারের পাসওয়ার্ড এবং অথবা তার মোবাইল ফোন চুরি করে এই কাজটি করা হয়। তার মানে যে ব্যক্তির ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেওয়া হয়েছে তার মোবাইল ফোন কিংবা ইমেইল ঠিকানা টার্গেট করেছিল চক্রটি। কিন্তু পাসওয়ার্ড পেল কিভাবে? প্রতিবার অর্থ লেনদেনের জন্য একটি করে ওয়ান টাইম পাসওয়ার্ড ইস্যু হবে। ওয়ান টাইম পাসওয়ার্ডটা আপনার ইমেইলে এবং অথবা মোবাইলে, আপনার রেজিস্টার্ড যে মোবাইলটা আছে সেটাতে চলে যাবে। অর্থাৎ চক্রটি বিকল্প সিমে পাওয়া পাসওয়ার্ড ব্যবহার করে টাকা তুলে নিয়েছে। আপনার সিম আমি হঠাৎ করে কোনো জায়গা থেকে তুলে নিচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এইটা বন্ধ করার কোনো উপায় আমাদের হাতে নেই। এভাবে হিসাব থেকে টাকা তুলে নিয়ে গেলে তো আসলে ব্যাংকের কিছু করারই নেই। বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে, অনলাইন ব্যাংকিং এর জন্য একটা গাইডলাইন আছে, কিন্তু তাদের কোনো আইটি অডিট কম্পালসারি না। করলে করলো, না করলে নাই। ফাইন্যান্সিয়াল অডিট করাটা যেমন আপনার জরুরি, সে একইভাবে আপনাকে দেখতে হবে যে তার আইটি সিস্টেমটাও যথাযথ আছে কিনা। তথ্য প্রযুক্তি বদলে দিয়েছে পৃথিবীকে, বদলে গেছে অপরাধের ধরন। ঘরে বসে অপরাধীরা দেশের সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পুরো বিশ্বকেই অপরাধের বিশাল এক ক্ষেত্র বানিয়ে নিয়েছে অপরাধীরা। সাইবার অপরাধে বড় একটি জায়গা দখল করে নিচ্ছে হ্যাকিং, আর তার মধ্য দিয়ে ক্ষতির মুখে পড়ছে কোটি কোটি কম্পিউটার ব্যবহারকারী। হ্যাকিং এমনই এক প্রক্রিয়া যেখানে কেউ বৈধ অনুমতি ছাড়া কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে ফেলে। আর যারা এই কাজটি করে তারা হচ্ছে হ্যাকার। হ্যাকাররা সাধারণত কম্পিউটারের সফটওয়্যারের ত্রুটি বের করে তা দিয়েই হ্যাক করে। Black Hat Hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 Indian websites, including বাংলাদেশে হ্যাকার কিংবা হ্যাকিং এর বিষয়টি সাধারণ মানুষের সামনে উঠে আসে ভারত বাংলাদেশ সাইবার যুদ্ধের মাধ্যমে। 2012 সালে ভারতীয় সীমান্তে একজন বাংলাদেশিকে নির্যাতনের একটি ঘটনা ঘটে। তার প্রতিবাদে বাংলাদেশের হ্যাকাররা প্রথমে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইটে আক্রমণ চালায়। পাল্টা আক্রমণ চালায় ভারতও। তারাও বাংলাদেশের অনেক সরকারি সাইট হ্যাক করে বসে। সেই যুদ্ধে ভারতীয় প্রায় 20,000 সাইটে আক্রমণ চালায় বাংলাদেশের সাইবার যোদ্ধারা, আর তাতেই পিছিয়ে যায় ভারতের হ্যাকাররা। তখনই কৃতিত্ব দাবি করে বসে বাংলাদেশের 3টি হ্যাকার গ্রুপ: বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি এবং এক্সপায়ার সাইবার আর্মি। হ্যাকাররা মেনলি 3 প্রকার: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকাররা মেনলি ওনার পারমিশন নিয়ে ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা চেক করে ওনাকে ইনফর্ম করে। আর ব্ল্যাক হ্যাটরা এসব ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থাকে কাজে লাগায় তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে আর কি। আর গ্রে হ্যাটরা মেনলি 2 ধরনের কাজই করে। তারা মাঝে মাঝে ওয়েবসাইটের ওনারকে তাদের ইনফর্ম করে এসব ব্যাপারে, আর মাঝে মাঝে ব্যক্তিগত স্বার্থ হাসিল করে। রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের হিসাব থেকেও প্রায় 2 কোটি টাকা তুলে নিয়ে গেছে হ্যাকাররা। প্রমাণ তো দূরের কথা, কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাচ্ছেন না কর্তৃপক্ষ। আমরা আসবো সেই ঘটনায়, তবে তার আগে আপনাদের দেখাতে চাই
নাম পরিচয়বিহীন এইসব হ্যাকার আপনার কি কি ক্ষতি করতে পারে? গার্মেন্টস ব্যবসায়ী জামিল খান বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগের মাধ্যম ইন্টারনেট, মেইল চালাচালির মাধ্যমে তিনি তার ব্যবসা চালিয়ে নেন। ব্যবসা বাণিজ্য চালানোর এই গুরুত্বপূর্ণ মেইলে যদি বিপত্তি ঘটে তাহলে কি হতে পারে ভেবে দেখুন। আমাদের আশঙ্কা সত্য হলো মেইল বিপত্তিতে বিপদে পড়লেন জামিল খান। হ্যাকারের চোখ পড়েছে তার ব্যক্তিগত মেইল অ্যাকাউন্টে। হ্যাকাররা তার মেইলে কয়েক সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিয়েছে 10,000 মেইল। চাপা পড়ে গেছে জামিল খানের আসল মেইল। বিদেশ থেকে আসা একটি গুরুত্বপূর্ণ মেইল খুঁজে পাচ্ছেন না তিনি। এখন এই লক্ষ লক্ষ মেল কিভাবে ওর ভেতর থেকে আমার জরুরি মেলটা যে আমি কিভাবে খুঁজে পাবো আমি কিছু বুঝতে পারছি না, অথচ কিছুক্ষণের মধ্যে আমার রিপ্লাই করার কথা। হ্যাকারদের দাবি তিনি 5 দিনেও তার আসল মেইল খুঁজে পাবেন না। তাদের ভাষায় তারা এটিকে বলে মেইল বম্বিং। এবার আমরা দেখার চেষ্টা করব কিভাবে মেইল বম্বিং এর শিকার হলেন জামিল খান। এটা হ্যাকারদের তৈরি একটা সফটওয়্যার। এই সফটওয়্যারে কয়েকটি ঘর দেখা যাচ্ছে। প্রথম ঘরটির নাম বুলেট। বন্দুকের বুলেটের মতো এই ঘরে 10,000 সংখ্যা বসানো হলো, অর্থাৎ 10,000 মেইল চলে যাবে টার্গেট ব্যক্তির মেইল অ্যাকাউন্টে। দ্বিতীয় ঘরটির নাম ইউ, অর্থাৎ যে পাঠাবে তার ইমেইল ঠিকানা। তৃতীয় ঘরটি হলো টার্গেট, অর্থাৎ যে ব্যক্তিকে মেইল বম্বিং করা হবে তার ইমেইল ঠিকানা। এখানে জামিল খানকে টার্গেট করা হয়েছে। চতুর্থ ঘরটির নাম সাবজেক্ট। এখানে লেখা হয়েছে তুমি হ্যাকারদের নজরে পড়েছ। পঞ্চম ঘরটি মেসেজ। এখানে লেখা হলো মেইল বম্বিং। ফায়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে জামিল খানের মেইলে চলে গেল 10,000 মেইল। এভাবে মেইল জমা পড়লে মাথা যে কারোরই খারাপ হবার কথা। জামিল খান তো আসলেই তার আসল মেইলটি খুঁজে পাবেন না। যদি কখনো ইমেল বম্বিং এর শিকার হয়ে যান, তখন ওই ইমেলের যে কোনো একটাকে সিলেক্ট করে স্পাম বক্সে দিয়ে দিবেন। তাহলে তারপর থেকে যত ইমেল আসবে ওই মেল বম্বিং এর সবগুলো স্পাম বক্সে যাবে, কিন্তু আপনার ইনবক্সে আসবে না। একটি ওয়াইফাই জোনে অবস্থান নিল এই হ্যাকার। ওয়াইফাই জোনের সিকিউরিটি কোড খুঁজতে লাগলো সে। এবার তার কোড ভাঙার চেষ্টা সফল হয়ে বিনামূল্যে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার শুরু করে দিল এই হ্যাকার। নেটওয়ার্ক ব্যবহার ছাড়া এই হ্যাকারের পক্ষে আর কি কি করা সম্ভব? ওয়াইফাই হ্যাকিং এর মাধ্যমে ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে যতজন ইউজার আছে সবাই কি কি কোন কোন ওয়েবসাইট ব্রাউজার করতেছে, এমনকি তাদের কুকিজ পর্যন্ত হ্যাকারে দেখতে পারে। এই কুকিজ ইউজ করে তারা তাদের ইমেল আইডি অথবা ফেসবুক আইডির অ্যাক্সেসও নিতে পারে। বিনা পয়সায় ইন্টারনেট ব্যবহার করে হয়তো বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি ওয়াইফাই জোনের এই প্রতিষ্ঠান, কিন্তু ক্ষতি থেকে বেঁচে যাবে এমন নিশ্চয়তা দেয়া কঠিন। কারণ ওয়াইফাই জোনের সমস্ত গোপন তথ্য নিয়ে এই প্রতিষ্ঠানকে বিপদে ফেলতে সময় লাগবে না অপরাধীদের। তারা যে কোনো প্রতিষ্ঠানের মেইল ঠিকানা ব্যবহার করে যে কোনো ব্যক্তিকে হুমকিও দিতে পারে, এমনকি ফেলতে পারে পুরস্কারের প্রলোভনে। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র মাহিম মেইল চেক করা তার প্রতিদিনকার অভ্যাস। হঠাৎ একটি মেইল নজর কাড়ল তার। মেইল পড়ে তো অবাক মাহিম। 1,000-2,000 টাকা নয়, নগদ 10 লাখ টাকা পুরস্কারের খবর, তাও আবার রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে। তারপরের দিনে আমি বাংলাদেশ ব্যাংকে গেলাম যে আমার 10 লক্ষ টাকার যে বিষয়টা এসেছে সেটা আমি টাকাটা নিয়ে আসতে। কিন্তু ওখানে যে অথরিটি সেখানে আমি কথা বললাম, তো ওরা বলল যে এই বিষয়টা ওরা সম্পূর্ণভাবে জানে না এবং এটা নাকি আমার সাথে প্রতারণা হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আইডি থেকে বাংলাদেশ ব্যাংকের নামে যে ইমেল এসেছে সেটা আমি 100% শিওর। এবার দেখা যাক কিভাবে পুরস্কারের তথ্য পৌঁছে গেল মাহিমের মেইলে। সফটওয়্যারের এই প্রক্রিয়াকে বলা হয় ইমেল স্পুফিং। এটা মেইল বম্বিং এর মতো হ্যাকারদের একটি সফটওয়্যার। একইভাবে আছে 6টি ঘর। এখানে ইউর ঘরে নিজের ঠিকানা ব্যবহার না করে হ্যাকাররা ব্যবহার করলো বাংলাদেশ ব্যাংকের ইমেইল ঠিকানা। এর আগে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে এই ঠিকানা সংগ্রহ করে নিয়েছে। এই কারণেই মাহিম ভেবেছে বাংলাদেশ ব্যাংক থেকেই তার কাছে মেইলটি এসেছে। সাবজেক্টের ঘরে লিখেছে অভিনন্দন। মেসেজের লেখা আপনি 10 লাখ টাকা পুরস্কার পেয়েছেন, আর তার নিচে একটি মোবাইল ফোন নম্বর দিয়ে বলা হলো পুরস্কার নিতে হলে 500 টাকা পাঠিয়ে দিন। এইভাবেই মেইল স্পুফিং এর মাধ্যমে যে কেউ আপনাকে হুমকিও দিয়ে ফেলতে পারে।
আপনাদের অনেকেরই মনে থাকার কথা বিচারপতির স্কাইপি কথোপকথন ফাঁস হওয়ার ব্যাপারটি। সেই ঘটনা তোলপাড় ফেলে সবখানে সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। ওই ঘটনা শেষ পর্যন্ত বিচারপতিকে পদত্যাগ করতে হয়, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় আসল অপরাধী। কিভাবে স্কাইপি হ্যাকিং হয় আমরা তো দেখাবো, তবে তার আগে যেতে হবে একটা বিরতিতে। তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে অপরাধীদের অপরাধ করার ধরন যেন গোপন থেকে আরো গোপনে চলে যাচ্ছে। চোখের পলকে অনলাইনে ছড়িয়ে পড়ছে স্পর্শকাতর তথ্য কিংবা ছবি। যে কয়টি চোখে পড়ছে কেবল সেগুলোর কথাই জানতে পারছি আমরা, আর এসবের শিকার হচ্ছেন প্রধানত মেয়েরা। এই হ্যাকারের ছদ্মনাম রুট কোড। হ্যাকার ফেসবুকে যে মেয়েটির সাথে চ্যাট করছে তার নাম আমিনা আলিম। হ্যাকার এবার একটি ছবি পাঠালো এবং বলল, এখানে তোমার একটা ছবি আছে, দেখো। আমিনা লিঙ্কটি ক্লিক করে ইনস্টল করে ফেললেন হ্যাকারের টুল। আসলে তিনি একটা ফাঁদে পা দিলেন। তিনি বুঝতে পারলেন না তার কম্পিউটার এখন হ্যাকারের দখলে চলে গেছে। আমিনা ফিরতি মেসেজ পাঠালেন, কই কিছু না তো। হ্যাকারের জবাব, না এমনি মজা করলাম। হ্যাকার তার মেইল খুলল, উদ্দেশ্য আমিনা আলিমের সব তথ্য নিয়ে আসা, অর্থাৎ আমিনা এখন যা করবেন সব তথ্য পেয়ে যাবে হ্যাকার। হ্যাকারের মেইলে তথ্য আসা শুরু হলো। এখন আমিনা আলিমের ফেসবুক দেখতে পাচ্ছে হ্যাকার রুট কোড। আমিনা আলিম তখনও আরো দুজনের সঙ্গে চ্যাট করছেন। হ্যাকারের মেইলে এবার আমিনা আলিমের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডও চলে আসলো। সে তার আইডি ও পাসওয়ার্ড কপি করে নিল, পেস্ট করলে ঢুকে পড়ল আমিনার ফেসবুকে। অনেক হ্যাকাররাই এই কাজটা করে থাকে যে বিভিন্ন রকম নান্দনিক পেজ বানায়, তার মধ্যে অ্যাডাল্ট সাইট থাকে বা বিভিন্ন রকম সাইট থাকে, যেগুলো দিয়ে বলা হয় যে আপনি এখানে ক্লিক করুন, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনি অনেক কিছু দেখতে পারবেন। আর তারা প্রভাবিত হয়ে ওই লিঙ্কগুলোতে ক্লিক করে, সাথে সাথে তাদের পাসওয়ার্ড, তারপরে তাদের ব্যক্তিগত অনেক ইনফরমেশনও সার্ভারে লগ হয়ে থাকে। তো ওই ইনফরমেশনগুলো কালেক্ট করে যে কেউ আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারে। শুধু ফেসবুক অ্যাকাউন্ট না, অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে। এই হ্যাকারকে দেখুন, সে এবার একটা মেয়ের স্কাইপি হ্যাক করবে। আগে থেকে একটা মেয়ের পিসি কন্ট্রোল করে রেখেছিল এই হ্যাকার। এখন দুইটি মেয়ের কথোপকথনই শুনতে পাচ্ছে সে। বল, তোর কি অবস্থা? বয়ফ্রেন্ড ঠিক আছে? তোর কথা ভালো মতো বোঝা যাচ্ছে না, বেশি নড়াচড়া করিস না। এবার দেখুন হ্যাকার কিভাবে স্কাইপি হ্যাক করেছিল। হয়তো এভাবেই পিসি কন্ট্রোলের মাধ্যমে গত বছর হ্যাক হয়ে গিয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি কথোপকথন। কন্ট্রোলে নেওয়ার জন্য অনেকে র্যাট ইউজ করে, অনেকে কিলোগার ইউজ করে। এটা হলো হ্যাকারদের বিভিন্ন ধরনের সফটওয়্যার। তো হবে কি, আপনি কিবোর্ডে যা যা টাইপ করতেছেন তা সব কিছুই হ্যাকারকে ইমেল দিয়ে পাঠিয়ে দিবে ওই সফটওয়্যারটা। আর এক্ষেত্রে একটা কাজ হতে পারে যে আপনার ল্যাপটপে ওয়েবক্যাম আছে, তো ওয়েবক্যাম অন করে আপনার নিজের ছবি তুলবে, ওই সফটওয়্যারটা তুলে হ্যাকারকে পাঠিয়ে দেবে, কিন্তু আপনি টেরও পাবেন। এবার একটা ভয়ঙ্কর নেটওয়ার্কের সঙ্গে পরিচিত হব। অপরাধ জগতের এই গোপন অনলাইন নেটওয়ার্কের নাম ডার্ক ওয়েব। এখানে বিভিন্ন অপরাধের চুক্তি হয়। বিশ্বের যে কোনো জায়গা থেকে মাদক ও স্বর্ণ চোরাচালান, এমনকি মানুষ খুনের অর্ডার দেওয়া নেওয়া হয় এখানে। এবার একটি সাইট দেখা যাক। সাইটটির নাম হিটম্যান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আপনি স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করতে হলে আপনাকে একটি বিশেষ প্রক্রিয়া জানতে হবে। আমরা সেই বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে সাইটে ঢুকে পড়লাম। এখানে আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান সহ বিভিন্ন দেশের মানুষ খুনের অর্ডারের নমুনা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মানুষ খুনের দরদাম। আমেরিকা ও কানাডায় মানুষ খুনের দাম উঠেছে $10,000, আর ইউরোপের যে কোনো দেশে মানুষ খুনের দাম উঠেছে $12,000 মার্কিন। তো যারা এসব করে থাকেন সেই হ্যাকারদেরকে অনেকে মনে করেন সাইবার সন্ত্রাসী, কিন্তু অনেক হ্যাকার আছেন যারা এসব অন্যায় কাজ থেকে নিজেদের দূরে রাখেন। আবার অনেকে এই হ্যাকিংকে বানিয়েছেন তাদের অবৈধ অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে। বাংলাদেশে হ্যাকারদের আলাদা আলাদা গ্রুপ আছে, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। ফুটবলার, ক্রিকেটারের মতো হ্যাকারদেরও র্যাঙ্কিং করা হয়।
যোগ্যতার মাপকাঠিতে শীর্ষে উঠে আসে হ্যাকাররাও। র্যাঙ্কিং এর জন্য আছে আলাদা সাইট, এর একটি নাম zoneh.com। এখানে বিশ্বের সব হ্যাকাররা তাদের হ্যাক করা সাইটের লিংক কপি করে রাখে, আর সেখান থেকেই যোগ্যতা যাচাই বাছাই করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এসব নির্বাচন করা হয়। এবার বিখ্যাত 3 জন হ্যাকারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। জুলিয়ান পল অ্যাসাঞ্জ অস্ট্রেলীয় সাংবাদিক, প্রকাশক, কম্পিউটার প্রোগ্রামার। ছোটবেলা থেকেই খুব মেধাবী। 16 বছর বয়সেই মেনডেক্স নামে হ্যাকিং করত। তখন তিনি নিজেকে আদর্শবান এবং নীতিবান হ্যাকার বলে দাবি করেন। বহুল আলোচিত উইকিলিক্সের এই প্রতিষ্ঠাতা 2010 সালে আমেরিকার গোপন নথি প্রকাশ করে পুরো বিশ্বে তাক লাগিয়ে দেন। কম্পিউটার বিজ্ঞানী ও সফটওয়্যার ডেভেলপার মার্ক জাকারবার্গ, জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা। আমেরিকার আলোচিত এই ব্যক্তিও মূলত একজন হ্যাকার, তবে তিনি মেধাকে কাজে লাগিয়েছেন ভালো কাজে। মাত্র 26 বছর বয়সে তিনি টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কেভিন মিটনিক মাত্র 12 বছর বয়সে হ্যাকিং জগতে প্রবেশ করেন। বিনা পয়সায় লস অ্যাঞ্জেলসের বাসে যাতায়াতের জন্য তিনি পাঞ্চ কার্ড হ্যাক করেন। 16 বছর বয়সে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেটওয়ার্ক হ্যাক করে অনেক গোপন তথ্য দেখেন তিনি। এরপর মটোরোলা, নোকিয়া, ফুজিৎসুর মতো বড় বড় প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক করেন। এজন্য মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতারও করে। এরপর 5 বছর জেলও খাটেন তিনি। মজার ব্যাপার হলো, হ্যাকিং বিদ্যার জন্য তাকে গ্লেন ক্লেজ উপাধি দেওয়া হয়। এবার আমাদের দেশের একটি হ্যাকার গ্রুপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। নাম বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। আজ তাদের 2য় বর্ষপূর্তি। আমরাও যোগ দিলাম তাদের সাথে। বর্ষপূর্তির কেক কাটা হবে, কিন্তু তার আগে তাদের সঙ্গে পরিচিত হওয়া দরকার। আমার নাম বাংলার ফুল। আমি লিউসুসার। আমি অরিয়ন সেন্টার। আমি ইলুমিনেট ডেমন। আমার নাম হচ্ছে ব্যাকবোন। হ্যাকিং র্যাঙ্কিংয়ে প্রথম 10 জনের তালিকায় ছিলেন এই হ্যাকার। হ্যাকিংয়ে মেইনলি এসেছি আমার শখ থেকে। জোন হ্যাকে আমার পার্সোনাল র্যাঙ্কিং ছিল 9। এবার শুনুন তারা কি কি কাজ করে। যখন দেখা যায় বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটি বৈষম্য আমরা দেখতে পাই, যে কোনো একটি দেশ আমাদের বিরুদ্ধে কোনো কিছু অন্যায় করছে, তো সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করার জন্য মূলত এগিয়ে আসি। তো আমাদের প্রতিবাদের ভাষাটা হয় টেকনোলজি দিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের হ্যাকাররা ইথিক্যাল ওয়েতে হ্যাকিং করে, তারা কারো ক্ষতি করার জন্য হ্যাকিং করে না। আর তখন আর কি বাংলাদেশ ইন্ডিয়াতে সাইবার ওয়ারটা চলতেছিল, তো তখন চিন্তা করলাম যে না, বাংলাদেশের দেশের জন্য কিছু করার এর একটা সময়। সারা বিশ্বের হ্যাকারদের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই ভালো, আর সাধারণত সাইবার ওয়ারটা হওয়ার পর থেকে তারা আমাদেরকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখা শুরু করছে। হ্যাকিংটা আসলে আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, খারাপভাবে ইউজ করতে পারেন। টেকনোলজি আসলে আপনি যেভাবে ইউজ করেন এটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যাকাররা কি রাষ্ট্রের কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি দিতে পারে? হ্যাঁ, অবশ্যই। কারণ এই ব্যাপারটা হ্যাকাররাই সবচেয়ে ভালো দিতে পারে, কারণ সিকিউরিটি বাগ সম্পর্কে সব থেকে ভালো হ্যাকাররাই জানে। আমরা অপরাধী না, বাট আমরা বাংলাদেশের সম্পদ। যে যত মেধাবী সে তত ভালো হ্যাকার, এটা আমরা বুঝতে পারলাম। বাংলাদেশি হ্যাকারদের মেধার পরিচয় জানতে হলে তাদের কাজের দিকে নজর দিতে হবে। আমাদের অনুসন্ধানী চোখ নজর রেখেছে তাদের দিকে। আমরা যা দেখলাম আপনাদের সঙ্গে তা শেয়ার করতে চাই, কিন্তু তা বিরতির পর। সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে, হ্যাকিংয়ের শিকার হয়েছে অনলাইন পত্রিকাও। এমন দৃশ্য কখনো কখনো আমরা দেখে থাকতে পারি, কিন্তু পুরো কাজটির সঙ্গে সকলে আমরা পরিচিত নই। হ্যাকারদের সঙ্গে থেকে সেই কাজটি দেখেছি আমরা, এবার আপনাদের সামনে তা শেয়ার করতে চাই। 22 জানুয়ারি 2014 বেলা 3টা, রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকা। হ্যাকারের টার্গেট একটি অনলাইন পত্রিকা, নাম newsmailbd.com, আর এই অফিসের সামনের সড়কে হ্যাকারের অবস্থান। হ্যাকাররা এই অনলাইনের সার্ভারে আঘাত হানবে, যে আঘাতে সার্ভার বসে যাবে এবং কেউ এই পত্রিকার অনলাইনে দেখতে পারবে না। হ্যাকিং এর ভাষায় যাকে বলে ডস। এবার দেখব কিভাবে হ্যাকাররা অনলাইন পত্রিকাটিতে আঘাত হানছে। হ্যাকারদের তৈরি এই সফটওয়্যারের একটি ঘরে পত্রিকার ওয়েব ঠিকানা লেখা হলো, পরের ঘরে এই সার্ভারের একটি আইপি নম্বর ব্যবহার করা হলো, যাতে পত্রিকার কর্তৃপক্ষ বুঝে বিদেশি কোনো হ্যাকারের কাজ এটি।
সফটওয়্যারের এই ঘরটির নাম থ্রেড। এখানে 1000 সংখ্যা বসানো হলো। এই সফটওয়্যার দিয়ে প্রতি সেকেন্ডে পত্রিকার ওয়েবসাইটে 1000 বার প্রবেশ করা যাবে। এবার শুরু হলো পত্রিকার ওয়েবসাইট অকার্যকর করার কাজ। দেখুন কত দ্রুত পত্রিকাটির ওয়েবসাইটে আঘাত করছে এই সফটওয়্যার। এখন কেউ আর এই অনলাইনে শত চেষ্টা করেও প্রবেশ করতে পারবে না। ওকে, এবার হ্যাকারদের ফাঁদে পড়েছে newsmailbd.com নামে একটি অনলাইন পত্রিকা। এখন আমরা গিয়ে দেখব আসলেও কি ফাঁদে পড়েছে সেই অনলাইন পত্রিকা। চলুন যাই। এটা কি নিউজ মেইল? পত্রিকার কার্যালয়ে একজনকে পাওয়া গেল। শুনবো পত্রিকার অনলাইনে কোনো সমস্যা হয়েছে কিনা। ওপেন হচ্ছে না? এখন ওপেন হচ্ছে না। কেন? কি হচ্ছে তা তো আমি বলতে পারতেছি না। এটা আমাদের আইটি দাদার সাথে কথা বলছিলাম, উনি আমাকে বললো যে দেখতেছি কি সমস্যা। এখন কোনো নিউজ তো কেউ বাংলাদেশে কেউ দেখতে পাচ্ছে না। এখন কেউই নিউজ দেখতে পারতেছি না। রাজধানীর ফার্মগেট এলাকা একজন হ্যাকার কারসান সাইবার ক্যাফের ভেতর প্রবেশ করলো। তার উদ্দেশ্য ভিন্ন। সাধারণ মানুষের মতোই হ্যাকার একটি কম্পিউটারে বসলো 30 মিনিটের জন্য। কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করে চলে আসলো সে। বাইরে এসে নিজের ল্যাপটপে বসলো হ্যাকার। ভেতরের কম্পিউটারে যা হবে সব কিছু দেখতে পাবে সে ল্যাপটপে। অর্থাৎ নিজের ল্যাপটপ দিয়ে সাইবার ক্যাফের কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিল সে। এবার অপেক্ষা, আমরা দেখব কে বসে সেই কম্পিউটারে। ল্যাপটপে একটি সংকেত আসলো, অর্থাৎ কেউ একজন সেখানে বসেছে। এবার সেই কম্পিউটার থেকে ইমেইল আসা শুরু হলো। মেইল খোলার সাথে সাথে ভেসে উঠল কারসান সাইবার ক্যাফের নাম। এখান থেকেই বোঝা যাচ্ছে কম্পিউটারে বসা ব্যক্তিটি বিডি জবসে ঢুকলো, অর্থাৎ চাকরির সন্ধান করছে সে। ব্যক্তিটির নাম জানতে হবে, কিন্তু যতক্ষণ না সে তার মেইল অথবা ফেসবুক আইডি খুলবে ততক্ষণ আমরা তার নাম জানতে পারবো না। ব্যক্তিটি মেইল খুলেছে, মেইলের উপরে ডান পাশে ভেসে উঠল ওবায়দুর। হ্যাকারদের নিয়ন্ত্রিত পিসিতে উবাইদুর রহমান নামে একজন আছেন। এখন আমরা দেখব কে সেই উবাইদুর রহমান। আমরা এখন যাচ্ছি ওই সাইবার ক্যাফেতে। এবার সত্যতা যাচাইয়ে কারসান ক্যাফের ভেতর আমাদের ক্যামেরা খুঁজে বের করলাম সেই কম্পিউটার। এবার দেখা যাক ব্যক্তিটির নাম কি। অমিত। আচ্ছা, ওবায়দুর রহমান অমিত। পত্রিকার অনলাইন আর সাইবার ক্যাফের নিয়ন্ত্রণ শেষে এবার দেখাতে চাই আমাদের সরকারি ওয়েবসাইটগুলোর কি দুর্দশা। বাংলাদেশের অধিকাংশ সরকারি বেসরকারি ওয়েবসাইটের অবস্থা খুবই করুণ। এর মধ্যে সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভ ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের দুর্বলতা খুব বেশি। এসব ওয়েবসাইট এর আগেও একাধিকবার হ্যাকারের কবলে পড়েছে, কিন্তু অবাক ব্যাপার হলো এরপরও এসব ওয়েবসাইটের দুর্বলতা ঠিক করা হয়নি। সাইটগুলোর সিকিউরিটি নিয়মিত আপডেট নেই। কোন স্ক্রিপ্টে সাইটগুলো বানানো হয়েছে তা সাইটেই লেখা আছে। ফলে হ্যাকাররা এই স্ক্রিপ্ট দেখে অ্যাডমিন প্যানেলের ঠিকানা বের করতে পারে, কারণ সবগুলো ওয়েব ডিজাইন জুমলা নামের একটি প্রতিষ্ঠান দিয়ে করা হয়েছে এবং কমন স্ক্রিপ্ট দিয়ে তৈরি এগুলো। বাংলাদেশের সরকারি সাইটে যদি বলা হয় তবে 90% ক্ষেত্রে আমি বলবো এগুলো অনেক দুর্বল। অধিকাংশ ক্ষেত্রে তারা ক্লোন স্ক্রিপ্ট ইউজ করে। সো এই স্ক্রিপ্টগুলো ব্যবহার করাতে এগুলোতে অনেক রকমের ভুল ত্রুটি, কোডিং এরর থাকে, আর ওগুলো সাধারণত আমরা বাইপাস করে অ্যাডমিন প্যানেলে যেতে পারি। ডেভেলপারদের একটা মাত্র ভুল, সেই একটা ভুলই একটা হ্যাকারের জন্য যথেষ্ট। হ্যাকারদের থেকে রক্ষা পেতে একটি ই ম্যাগাজিন বের করেছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। এটি বাংলাদেশের প্রথম সিকিউরিটি বিষয়ক ই ম্যাগাজিন। আমাদের ওয়েবসাইট অ্যাডমিনরা সাইট ডিজাইন খুব সুন্দর করতে পারে, কিন্তু সিকিউর করতে পারে না। তাদের সিকিউরিটির ব্যাপারে তারা যদি যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে, আমরা ফ্রিতে তাদের সাহায্য করে দিব। তারা আমাদের ফ্যান পেজে যোগাযোগ করতে পারে। বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স লেখে ফেসবুকে সার্চ দিলে তারা পেয়ে যাবে। অস্ত্র নিয়ে যুদ্ধ করার দিন শেষ। যুদ্ধ হলে হতে পারে তা এখন অনলাইনে। তথ্য প্রযুক্তির দিক দিয়ে যেই দেশ যত শক্তিশালী সেই দেশ ততটাই নিরাপদ, কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সাইট এখনো ভীষণ ভীষণ দুর্বল। পরিস্থিতির উন্নতি না হলে নানা দিক থেকে আমরা বিপদে পড়তে পারি, সেই সাথে ক্ষতির মুখে পড়তে পারে অর্থনীতিও। যেমন ধরা যাক ক্রেডিট কার্ডের কথা, সচেতন না হলে মুহূর্তেই ফতুর হয়ে যেতে পারেন আপনি, এমনকি শূন্য হয়ে যেতে পারে
আপনার অ্যাকাউন্ট, যেমন করে উধাও হয়ে গিয়েছিল কিছুদিন আগে সোনালী ব্যাংকের টাকা। একটি বিদেশি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করছে এই হ্যাকার। সিসি ক্যামেরার আইপি ঠিকানা বের করার চেষ্টা করছে সে, কোড ভাঙার চেষ্টা চলছে তার। অবশেষে সফলতার মুখ দেখল হ্যাকার। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে একটি সমুদ্র সৈকতের দৃশ্য। এবার সেই দেশের নৌবন্দরের দৃশ্য দেখা যাচ্ছে। এইবার দেখা যাচ্ছে বাসাবাড়ির ভেতরের দৃশ্য। এইবার দেখুন বাইরের দেশের সড়কের দৃশ্য। বদলে গেছে বাজার করার ধরন। ঘরে বসেই বাজার করার সুবিধা দিচ্ছে অনেক কোম্পানি। অবশ্য কিছু কোম্পানি আপনার জন্য ফাঁদও তৈরি করে রেখেছে। এবার শুনুন সেই ফাঁদের গল্প। এটা একটা আন্তর্জাতিক অনলাইন বাজার। ঘরে বসেই বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি আপনার পছন্দসই কেনাকাটা করে ফেলতে পারবেন। অনলাইনের এই ঘরে ক্রেতার নামের প্রথম অংশ টাইপ করতে হবে, নামের দ্বিতীয় অংশ টাইপ করতে হবে এই ঘরে, পরের ঘরে লিখতে হবে ক্রেতার কোম্পানির নাম। এইভাবে ক্রেতার ইমেইল নাম্বার, দেশের নাম, ঠিকানা, শহরের নাম, শহরের কোড নাম্বার, মোবাইল নাম্বার লিখতে হবে। এরপর একটি পাতা খুলবে। এখানে ক্রেতার ব্যাংক হিসাব নাম্বার, পিন নাম্বার ও পাসওয়ার্ড সহ ব্যাংকের সব তথ্য দিতে হবে। এই প্রক্রিয়ায় কোনো ক্রেতা তার ক্রেডিট কার্ড দিয়ে যে কোনো কিছু কিনতে পারবেন। এ তো গেল ঘরে বসে কেনাকাটার সহজ উপায়। এবার দেখুন কত সহজে একজন ক্রেতা নিজের পায়ে নিজেই কুড়াল মারে। এই বাজারে প্রবেশের সময় একজন ক্রেতা তার সব তথ্য দিয়ে দিয়েছেন। এখন যদি কোনো হ্যাকার এই অনলাইন বাজারের ওয়েবসাইট হ্যাক করে, তাহলে কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। এই অনলাইনে যতজন ব্যক্তি কেনাকাটা করেছেন সবার তথ্য এখন ওই হ্যাকারের কাছে চলে যাবে। তখন হ্যাকাররা যে কোনো ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাও করতে পারবে। ক্রেতা দেখবে তার অ্যাকাউন্ট ফাঁকা। মানে আপনি ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু কেনার সময় আপনি ক্রেডিট কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছেন, একটা সিসিভি থাকে ওইটা দিয়ে দিয়েছেন, আর পিন নাম্বার বা আপনার নামটা সব কিছু দিয়ে দিয়েছেন। তো ওইটা দেওয়ার পর আপনি টাইপ করছেন আপনার কিবোর্ড দিয়ে। তো এই সব ইনফরমেশন তো হ্যাকার পেয়ে যাচ্ছে। তো হ্যাকারও আপনার ক্রেডিট কার্ডটা দিয়ে সে কোনো পেপাল বা অন্য কিছুতে ট্রান্সফার করে নিতে পারবে টাকা। তো আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স একদম শূন্য করে দিতে পারবে সে। সরকার মালিকানাধীন এই বাণিজ্যিক ব্যাংকের এমনিতেই বদনামের শেষ নেই। হলমার্ক কেলেঙ্কারি, সুড়ঙ্গ খুঁড়ে টাকা চুরির পর এখন নতুন করে যুক্ত হলো হ্যাকিং। অর্থাৎ ব্যাংকের অনলাইন হ্যাক করে প্রায় 2 কোটি টাকা নিয়ে গেছে হ্যাকাররা। এখানে আসলে যে ঘটনা ঘটেছিল, এখানে যাদের কাছে পাসওয়ার্ড থাকে, মানে আপনি জানেন যে কম্পিউটারে যারা চালায় তাদেরকে একটা গোপনীয় পাসওয়ার্ড থাকে, এখানে পাসওয়ার্ডটাকে হ্যাক করা হয়েছে। তবে মজার ব্যাপার হলো হ্যাকাররা বাংলাদেশ, লন্ডন ও তুরস্কের সোনালী ব্যাংকের শাখার 3টি নেটওয়ার্ক ব্যবহার করেছে। বিদেশি অর্থ লেনদেনের জন্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি গোপন প্রক্রিয়া থাকে গোপন অনলাইন পাসওয়ার্ডও, যে অনলাইনে চলে লেনদেন সহ গুরুত্বপূর্ণ তথ্য চালাচালি। আর সোনালী ব্যাংকের এই গোপন পাসওয়ার্ড হ্যাক করে হ্যাকাররা। একটা মেসেজ যায়, ওই মেসেজটাই হলো অথরিটি। ওই মেসেজের প্রেক্ষিতে তখন সোনালী ইউকে আরেকটা মেসেজ দেয় তুরস্কের ব্যাংক তখন টাকা দেয়। মেসেজটা ফেক ছিল। আর এইভাবেই সোনালী ব্যাংকের গচ্ছা যায় প্রায় 2 কোটি টাকা। তাহলে আমি বলবো যে বাংলাদেশে এ ধরনের ব্যাংকিং না রাখাটাই ভালো, যদি তারা ঠিক এই ধরনের সিকিউরিটি নাই দিতে পারে। একসময় সার্ভারের টেকনিক্যাল অ্যাটাক বেশি হতো, আর এখন হয় সোশ্যাল অ্যাটাক। আর তাই প্রত্যেক সাইবার ব্যবহারকারীর মনে রাখা দরকার তারা যেন সাইবার নর্মসের বাইরে না যান। যেভাবে একজন মানুষ তার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে থাকেন, ঠিক একইভাবে চিন্তা করতে হবে সাইবার নিরাপত্তার দিকটিও। এখন যেহেতু সরকারি বেসরকারি সব সেবাই দিনকে দিন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, তাই ফিজিক্যাল নিরাপত্তার মতো ভাবতে হবে সাইবার নিরাপত্তার দিকটি। আর তাই প্রতিটি সফটওয়্যার, হার্ডওয়্যার সহ পাসওয়ার্ডের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এটাই এখন সময়ের দাবি। আপনার যে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারেন এই নম্বরে ফোন করে 01777778360। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।